নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অহনা। শুরু করছি জেলার সারাদিন। জেলার সারাদিনের শুরুতে চোখ রাখবো হেডলাইন্সে। দক্ষিণবঙ্গের 7 জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। উপকূলবর্তী এলাকায় মাইকিং এর সতর্কতা। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা। নিম্নচাপের কারণে ফুঁসছে নদী ও সমুদ্র। জলমগ্ন কাকদ্বীপ ও নামখানার বিস্তীর্ণ অঞ্চল। আতঙ্কিত উপকূলের মানুষরা। লখিমপুর হত্যাকাণ্ডের প্রতিবাদ সহ 3 কৃষি বিল প্রত্যাহারের দাবি। জেলায় জেলায় রেল রোকো কৃষক সংগঠনের। বিজেপি প্রার্থীর প্রচারে বাধা দেওয়ার অভিযোগ দিনহাটায়। অভিযোগের তীর তৃণমূলের দিকে। অভিযোগ ওড়ালেন ফিরহাদ হাকিম। দুর্গাপুজো শেষ হলেও মল্লগড়ে উৎসবের আমেজ। হনুমান, জাম্বুবান, সুগ্রীব ও বিভীষণের মুখোশে রাবণ কাটা উৎসবে মাতলেন বিষ্ণুপুরবাসী। ত্রয়োদশীতে 51 কুমারীর পুজো। বীরভূমের কঙ্কালীতলার সতীপীঠে পুজো ঘিরে সকাল থেকেই ভক্তদের ভিড় মন্দির প্রাঙ্গণে। লক্ষ্মীলাভের আশায় প্রতিমা গড়েন ময়নাগুড়ির পালপাড়ার পটুয়ারা। পুজো আসে পুজো যায়, ভাগ্যের চাকা ঘোরে না পালপাড়ার বাসিন্দাদের। সময় এখন ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। লক্ষ্মী পুজোয় অব্যাহত বৃষ্টির দাপট। আবারও নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে, যার প্রভাবে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে চলবে ভারী বৃষ্টি। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা, জানালো আলিপুর আবহাওয়া দফতর। এবার সাউথ বেঙ্গলের জন্য আজকে যেটা আমরা ইস্যু করছি সেটা হচ্ছে আজকে 18 তারিখ উপকূলবর্তী 2 মেদিনীপুর এবং 2 24 পরগনা, সাথে কলকাতা, হাওড়া এবং ঝাড়গ্রাম, এই জেলাগুলোর 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি যে জেলা অর্থাৎ দক্ষিণবঙ্গের যে অন্য জেলাগুলোতে সেখানে শুধুমাত্র ভারী বৃষ্টি। 19 তারিখেও জারি থাকবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, কিন্তু মূলত রেস্ট্রিক্টেড হেভি রেন যেটা সম্ভাবনা সেটা হচ্ছে কোস্টাল এলাকায়, মানে হচ্ছে আমাদের নর্থ সাউথ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা এবং হাওড়া। 20 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি একটু ধরে যাবে, কিন্তু বৃষ্টি হবে। শুধুমাত্র হেভি রেনফল ওয়ার্নিং যেটা হচ্ছে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে, বাকি জেলাতে ওয়ার্নিং থাকছে না। 21 তারিখ থেকে দক্ষিণবঙ্গে মোটামুটি সিচুয়েশন ইমপ্রুভ করে। সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি। দুর্যোগ চলবে আরও 2 দিন। লক্ষ্মী পুজোর পর অর্থাৎ বৃহস্পতিবার থেকে আবহাওয়ায় উন্নতি হবে এমনটাই জানা যাচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে বসিরহাট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, এই মুহূর্তে তুমি রয়েছো আমাদের সঙ্গে। যেমনটা জানা যাচ্ছে যে দুর্যোগ এখনো আরও 2 দিন চলবে, ঠিক কি আপডেট রয়েছে? দেখো, প্রথমেই জানে তোমার রাত পোয়ালে কোজাগরী লক্ষ্মী পুজো অর্থাৎ ধনদেবীর আরাধনায় যখন গোটা বাংলা মাতার অপেক্ষায় রয়েছে, সবচেয়ে চিন্তার ভাঁজ ফেলেছে যেটা হচ্ছে নিম্নচাপ। এই নিম্নচাপের জেরে যেমন বৃহস্পতিবারের আগে আকাশ পরিষ্কার হবে না, ইতিমধ্যে তুমি বিশেষ করে এই সুন্দরবনের একদম ডাঙ্গিনায় হচ্ছে বসিরহাট মহকুমার, বিশেষ করে সুন্দরবনের সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, হারোয়া, মিনাকা, বসিরহাট একাধিক ব্লক রয়েছে। সে ব্লকগুলো নদীমাতৃক ব্লক। যেমন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইছামতি নদী, রায়মঙ্গল, বেদনী নদী সহ একাধিক নদী সে রয়েছে। তার মধ্যে এই নিম্নচাপের জেরে যেটা দেখা যাচ্ছে, ইতিমধ্যে বসিরহাট মহকুমার শাসকের দপ্তরে কিন্তু একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে, সেখানে মূল সেন্টার করা হয়েছে, পাশাপাশি প্রতিটা ব্লকের পিন পয়েন্ট করা হয়েছে। এছাড়াও প্রতিটা ব্লকে যেমন একদিকে যেমন দুর্যোগ মোকাবেলা টিম রয়েছে, অন্যদিকে এনডিআরএফের টিমকে সতর্ক করা হয়েছে। ইতিমধ্যে নদী এলাকাগুলোতে অর্থাৎ হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ এবং সন্দেশখালী থেকে প্রায় 200 জন মানুষকে নদীর সাইড থেকে তুলে নিয়ে ত্রাণ শিবিরে রাখা হয়েছে, প্রশাসনের সূত্রের খবর। পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে একদিকে যেমন ত্রাণের ব্যবস্থা করা হয়েছে, এই নিয়ে কিন্তু এছাড়াও দিবারাত্র অর্থাৎ যে প্রতিটা ব্লকে যেমন কন্ট্রোল রুম খোলা হয়েছে ব্লক প্রশাসনের তরফ থেকে, তাদের দিবারাত্র একদিকে নদীবাঁধের যেমন নজরদারি চালাচ্ছে, পাশাপাশি কোনো রকম বিপদের ঝুঁকি নিতে চাইছে না অর্থাৎ প্রশাসন। অর্থাৎ ইতিমধ্যে মহকুমা শাসকের দপ্তরে কিন্তু মূল পয়েন্ট করা হয়েছে, সেখানে কন্ট্রোল রুম করে সেখানে বিভিন্ন ব্লক প্রশাসনের সঙ্গে
বিভিন্ন সময় একদিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলা হয়েছে, অন্যদিকে মোবাইল ফোনে তাদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে, যাতে নদীমাতৃক এলাকাগুলো অর্থাৎ নদীর সাইডে যে রিভার সাইডের লোকজন আছে তাদেরকে সরিয়ে নিয়ে দ্রুত ত্রাণ শিবিরে নিয়ে আসা যায়। পাশাপাশি যে মৎস্যজীবী অর্থাৎ সুন্দরবনে জানো বেশিরভাগ অংশে মানুষের জীবিকা মৎস্যজীবী, যে নদীর সাইড থেকে তাদেরকে অর্থাৎ তাদেরকে যাতে যেতে বারণ করা হয়েছে, যাতে এই বিপর্যয় নিম্নচাপের জেলায় যাতে নদীতে মাছ ধরতে না যায়, এবং বঙ্গোপসাগরে যেসব গিয়েছিল মৎস্যজীবী তাদের ইতিমধ্যে ফেরানো হয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, দুর্যোগ চলবে আরো 2 দিন। অসংখ্য ধন্যবাদ তোমাকে। সময় এখন ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, পূর্ব মেদিনীপুরের উপকূল এলাকায় সতর্কতা জারি। এরই মধ্যে উপচে পড়া ভিড় দীঘা পর্যটন কেন্দ্রে। প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয়েছে সতর্ক বার্তা। সমুদ্র স্নানের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, ফলে পর্যটকদের মুখ ভার। পূর্ব মেদিনীপুরের সেই চিত্রই তুলে ধরলেন আমাদের প্রতিনিধি কাজল মাইতি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পূর্ব মেদিনীপুর জেলার উপকূল এলাকা জুড়ে 3 দিন ধরে ভারী বৃষ্টি হওয়ার যে সম্ভাবনা, গত রবিবার থেকে রাত্রে ব্যাপক বৃষ্টি এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া। সোমবার সকাল থেকে দেখা গেল দীঘা উপকূল সহ বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি, সাথে ঝোড়ো হাওয়া। জেলা প্রশাসনের তরফ থেকে মৎস্যজীবীদের যেমন সমুদ্রে যেতে বারণ করা হয়েছে, পাশাপাশি পর্যটকদের সমুদ্রে নামার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। না, স্নান করতে দিচ্ছে না, দড়ি বাঁধা আছে, সিকিউরিটিরা আছে, ও বলছে নামা যাবে না, সমুদ্র উত্তাল পাতাল। তো পূজা কাটিয়ে 2 বছর পরে আসলাম, আগে 2 বছর আগে এসেছিলাম, তখন কিন্তু নেমেছি, এখন নামতে পারছি না। এখন হ্যাঁ, আমাদের ছুটিটাই বেকার হয়ে গেল। এখানে সমুদ্রে নামতে দিচ্ছে না, দড়ি দিয়ে ব্যারিকেড করে দিয়েছে। একটা মাত্র সিভিক পুলিশ আছে যে রেফারির মতো হুইসেল বাজাচ্ছে। একটা অ্যাক্সিডেন্ট ঘটলে কি তার ব্যবস্থা আছে, কোনো ব্যবস্থাপনা নেই। এটা অন্তত মাইকিং করা উচিত, কেন নামতে পারবে না, কী জন্য নামতে পারবে না, কখন নামতে পারবে, এগুলো বলা উচিত। 3 দিন ধরে যে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা মাথায় রেখেই জেলা প্রশাসন অনেকটাই তৎপর। পূর্ব মেদিনীপুর থেকে কাজল মাইতি, কলকাতা টিভি। সময় এখন ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। জলমগ্ন কাকদ্বীপ ও নামখানার বিস্তীর্ণ অঞ্চল, আতঙ্কিত উপকূলবর্তী অঞ্চলের মানুষেরা। জলস্তর বাড়ছে সমুদ্র ও দক্ষিণ 24 পরগনার নদীগুলির। ইতিমধ্যেই নদী তীরবর্তী অঞ্চলের বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এলাকার মৎস্যজীবীদের প্রশাসনের পক্ষ থেকে সমুদ্র বা নদীতে মাছ ধরতে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দক্ষিণ 24 পরগনা থেকে সেই চিত্র তুলে ধরেছেন কলকাতা টিভির প্রতিনিধি অরিন্দম ঘোষ। মধ্যরাত থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণ 24 পরগনার একাধিক এলাকা, বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলি কিন্তু প্রায় জলের তলায়। এখন কি মোটামুটি কাকদ্বীপ শহর তো জলমগ্ন, সবজির অবস্থা খুবই খারাপ। এমনি নার্সারি বলুন বলুন, যারা আলাদা কিছু ব্যবসা করে খেত তাদের অবস্থাটা এখন খুব সঙ্গীন অবস্থায় হয়ে আছে। অস্বস্তি তো বলে বোঝা যাবে না, কারণ এখানকার জল নিকাশির অবস্থাও খুব খারাপ, কাজকর্মের ক্ষেত্রে খুবই অসুবিধা হচ্ছে। একের পর এক এই নিম্নচাপের ভ্রুকুটিতে যথেষ্ট সমস্যায় পড়েছেন দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ, নামখানা, পাথর প্রতিমা, ডায়মন্ড হারবার সহ একাধিক এলাকার মানুষজন। উপকূলবর্তী এলাকা থেকে কাঁচা বাড়ির মানুষজনদের তুলে নিয়ে যাওয়া হয়েছে আশ্রয় শিবিরে, এবং গভীর সমুদ্রে যাতে মৎস্যজীবীরা মাছ ধরতে না যায় তার জন্যও কিন্তু মাইকিং করা হচ্ছে সমগ্র উপকূলবর্তী এলাকা জুড়ে। সমস্ত মৎস্যজীবী সংগঠন, ক্ষতি সমিতি সতর্কতা অবলম্বন করতে হবে।
নদী তো খাই খাই করছে, এমন গিয়ে উঠেছে, ঢেউ উঠতেছে, একটা ঢেউ এসে তো এপাশে মারছে। এই ব্লক তো আর থাকবে না, সব শেষ হয়ে যাবে। আর এরপর যে আমরা কোথায় যাবো তাও আমাদের ঠিক ঠিকানা নেই। তারপরে এই তো জল বাড়ছে, এখনো বাড়ছে, এরপর আরো কত বাড়বে তাও আমরা বলতে পারবো না। কেউ দাঁড়াতে পারছে না নদীর ধারে, বড় বড় ঢেউ আসছে, জল ঠিকরে এদিকে আসছে ডেঙাতে। কি হবে তাও আমরা তো বলতে পারছি না, থাকতে পারবো কি না সেটাই তো সন্দেহ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এখনও প্রায় 24 ঘন্টা চলবে এই দুর্যোগ। দক্ষিণ 24 পরগনা থেকে অরিন্দম ঘোষ, কলকাতা টিভি। সময় এখন ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। রবিবার রাত থেকে দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে বাঁকুড়া জেলায়। সোমবার সকাল থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টি জেলা জুড়ে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণও বাড়তে থাকে। বৃষ্টির কারণে কোথাও কোথাও জল জমে যাওয়ার সমস্যায় পড়েন এলাকার মানুষ। রাস্তায় কম যান চলাচলের পাশাপাশি জনজীবনও বিপর্যস্ত হয়ে পড়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই রবিবার থেকে বৃষ্টি শুরু হয়েছিল কাটোয়া সহ পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকায়। ঘণ্টা দেড়েক বৃষ্টির পর থেমে গিয়েছিল বৃষ্টি। রবিবার রাতের দিকে ফের ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়। সোমবার সকালের দিকে কাটোয়ার আকাশ পরিষ্কার হয়ে গিয়েছিল, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশের মুখ ভার হতে শুরু করে। বেলা 11:30 নাগাদ থেকে আবার কাটোয়া ও কালনা মহকুমা জুড়ে শুরু হয় বৃষ্টি। মুষলধারায় বৃষ্টির সঙ্গে বইতে থাকে ঝোড়ো হাওয়া। কাঁচা বাড়ি ভেঙে এক বৃদ্ধর মৃত্যু হল দক্ষিণ 24 পরগনার নামখানায়। মৃতের নাম বিজলি সাঁতরা। নিম্নচাপে প্রবল বৃষ্টির কারণে শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের রাজনগর গ্রামে ওই কাঁচা বাড়ি ভেঙে পড়ে বিপত্তি ঘটে। স্থানীয় সূত্রে খবর, সোমবার সকাল থেকে বাড়িতে একাই ছিলেন বছর 60-এর ওই বৃদ্ধা। বেলা 2টো নাগাদ হঠাৎই হুড়মুড়িয়ে বাড়িটি ভেঙে পড়লে তার নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়। প্রতিবেশীরা জানতে পেরে ঘণ্টা দুয়েকের চেষ্টায় মাটি সরিয়ে তার দেহ উদ্ধার করেন। বৃষ্টিতে কাঁচ চাপা পড়ে মারা গেছে আমার শাশুড়ি। ভাঙা অবস্থায় ছিল বাড়িটা নাকি? না, মানে হালকা টালি ছিল উপরে, আর সরকার থেকে পাকার বাড়ি দিয়েছিল, পাকার ঘরটা এখনো কমপ্লিট হয়নি, সেইভাবে পড়ে আছে সেই পুরাতন বাড়িটা। আর কালকে রাতে বৃষ্টিতে কাঁচ চাপা পড়ে মারা গেছে। তখন কি বাড়ির মধ্যে কেউ ছিল? বাড়ির মধ্যে আমার শাশুড়ি ছিল, আর কেউ ছিল না? বিজেপি প্রার্থীর প্রচারে বাধা দেওয়ার অভিযোগ দিনহাটার বামনহাটে। অভিযোগের তীর তৃণমূলের লোকজনের দিকে, যদিও অভিযোগ অস্বীকার করেছে ঘাসফুল শিবির। 30 অক্টোবর রাজ্যের অপর 3 কেন্দ্রের সঙ্গে দিনহাটাতেও উপনির্বাচন রয়েছে। সোমবার বিজেপি প্রার্থী অশোক মণ্ডল ও নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামী বামনহাট বাজার এলাকায় নির্বাচনী প্রচারে যান। পদ্ম শিবিরের অভিযোগ, সেই সময় তাদের প্রার্থীকে লক্ষ্য করে জয় বাংলা ও গো ব্যাক স্লোগান দেওয়ার পাশাপাশি তাদেরকে হেনস্থা করা হয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপি প্রার্থীকে দেখে এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন। ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় সাহেবগঞ্জ থানার পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজেপির আনা অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। বিজেপি প্রাসঙ্গিকতা হারিয়ে হেনস্থার অভিযোগ তুলে প্রচারে আসতে চাইছে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম। নির্বাচন হচ্ছে 30 তারিখ, এবং সেই ক্ষেত্রে একটা কথা বলছিল, আমরা নির্বাচনে ভোট দিতে দেবো না, আমরা মানুষের গণতান্ত্রিক প্রক্রিয়ার যে ভোট আমরা ভোট দিতে দেবো না। কীভাবে হুঙ্কার শহর গ্রামগঞ্জ শহরে আমার গায়ে ধাক্কা টাক্কা দিয়ে যে জিনিস করেছে, সেটা আমি মনে করি খালি ভামানোর অঞ্চলে না, আমার দিহাটা বিধানসভা কেন্দ্রের মানুষ এই ঘটনাকে নিন্দা করবে। তার কারণ তৃণমূলের খেয়ে দিয়ে কাজ নয়, ওদের আননেসেসারি পাবলিসিটি দেওয়ার আমাদের কাজ নয়। কারণ আমি পুরো দিনহাটা ঘুরে দেখছি বিজেপির নামগন্ধ নেই, যেহেতু ওরা প্রাসঙ্গিকতা হারিয়েছে, তাই প্রাসঙ্গিক করার জন্যে গায়ে মানে না আপনি মোড়ল, আমাকে মেরেছে, আমাকে হেনস্থা করছে। আর সেটা যেহেতু করছে, আপনারা প্রেসে বেশি করে দেখাচ্ছেন,
তাই অন্তত প্রার্থীকে বাংলার লোক কিছুদিনের জন্য জানবে যে এই টাকলো মাথাটা হলো বিজেপির প্রার্থী, নাহলে লোকে তাও জানতো না। সময় এখন ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। লক্ষ্মী পুজো আর লক্ষ্মী পুজোর আগে বাজার কার্যত আগুন। এই মুহূর্তে বেলুর বাজার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, এই মুহূর্তে তুমি বেলুর বাজার থেকে রয়েছো। লক্ষ্মী পুজোর আগে বাজার কার্যত আগুন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এই মুহূর্তের পরিস্থিতি ঠিক কি রয়েছে? দাম কিরকম ভাবে ওঠানামা করছে? জগন্নাথ, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে না। লক্ষ্মী পুজো আর লক্ষ্মী পুজোর আগেই তোমারটা পরিষ্কার আসছে। বাজার কার্যত আগুন, দাম বেড়েছে ফলের, তবুও সকলে নিজেদের সাধ্যমতো বাজার করছেন। তার উপরে বৃষ্টি, নিম্নচাপ, সবকিছুরই প্রভাব পড়েছে লক্ষ্মী পুজোর বাজারে। ফলে হাত দেওয়া যাচ্ছে না, একেবারে আগুন। এই মুহূর্তে আপনাদের বেলুর বাজারের ছবি দেখাচ্ছি। সবজিরও দাম আকাশ ছোঁয়া, কিন্তু তাও দেবীর আরাধনায় নিজেদের সাধ্যমতো বাজার করছেন সকলেই। ফলের সঙ্গে সবজিরও দাম আকাশ ছোঁয়া, ফুলের দামও আকাশ ছোঁয়া। বেলুর বাজারের ছবি দেখাচ্ছে। আমরা আবারও যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্তের সঙ্গে। জগন্নাথ, এই মুহূর্তে তুমি বেলুর বাজারে রয়েছো, এই মুহূর্তে ঠিক সবজি বা ফলের দাম ঠিক কি রয়েছে? দেখো, তোমাকে প্রথমে বলে রাখি, আমি বেলুর বাজারে যেরকম ছিলাম, বেলুর বাজারে ঘুরেছি। এই মুহূর্তে রয়েছি বালি সুপার মার্কেটে, বালি বাজার মার্কেট, যেখানে ফল নিয়ে ক্রেতা যেরকম বসে রয়েছে ব্যবসায়ীরা। একটাই দুশ্চিন্তার ভাঁজ তাদের কাছে, এতটাই বৃষ্টি হচ্ছে, এখনো পর্যন্ত তাদের কাছে কোনো কাস্টমার আসেনি, যে ক্রেতারা আসেনি যে কিনবে। তাও বাজার মূল্য কতটা আমি জেনে নেবো দোকানদারের কাছ থেকে। এই মুহূর্তে বাজার মূল্য তোমাদের এই আপেল এই কি দাম চলছে? আপেল চলছে 120 টাকা থেকে 150 টাকা। 120 টাকা থেকে 150 টাকা। আর এমনি কমলা লেবু 10 টাকা পিস, মৌসুমি লেবু 15 টাকা পিস, নাশপাতি 150 টাকা কিলো, আচ্ছা শাঁকা আলু 150 টাকা কিলো, আঙুর 300 টাকা কিলো। এমনি নারকোল বিক্রি হচ্ছে 40 টাকা 50 টাকা পিস। হ্যাঁ, এইসব খেজুর টেজুর এসব আছে। খেজুর যেমন 150 টাকা কিলো, এমনি প্যাকেট বিক্রি হচ্ছে 40 টাকা পিস। আর কলা 60 টাকা ডজন, 5 টাকা পিস। কলা বিক্রি হচ্ছে, মোটামুটি এরকম চলছে। দুর্গা পুজোর যে দামটা ছিল লক্ষ্মী পুজো কি একই রয়েছে? একই দাম আছে, কোনো বাড়েনি, কিচ্ছু না, একই আছে। দেখো, শুধু শুনতেই পেলে যে কি বললো যে বাজার মূল্য যে দুর্গা পুজো যেরকম ছিল লক্ষ্মী পুজোও সেরকম রয়েছে। তবে দেখা যাচ্ছে যে এতটা বৃষ্টি হচ্ছে, যার ফলে কোনো যে পুজো কমিটিগুলি রয়েছে, লক্ষ্মী পুজো বারোয়ারি কমিটি এবং বাড়ি, তুমি জানো বাড়িতে বাড়িতে পুজো আর লক্ষ্মী পুজো, সেই লক্ষ্মী পুজো এখনও পর্যন্ত সেই বাড়ির লোকরা আসতে পারছে না বৃষ্টির জন্য। তবে 100 টাকার ওপরে সমস্ত ফল যে রয়েছে, আপেল লেবু 100 টাকার ওপরেই সব দাম। এই আগুন মূল্যবৃদ্ধি, এই যে বাজারে ফলের দাম এতটাই বেশি যে কার্যত আগুন ছোঁয়া দাম সবজি থেকে শুরু করে ফলের। অসংখ্য ধন্যবাদ জগন্নাথ তোমাকে। সময় এখন ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। ত্রয়োদশীতে 51 কুমারীর পুজো রীতি মেনে এই বছরেও সতীর 51 পীঠের এক পীঠ বীরভূমের কঙ্কালীতলায় কুমারী পুজো হলো। বিগত বছরে করোনা আবহে একজন কুমারীকে পুজো করতে বাধ্য হন উদ্যোক্তারা। তবে এবছর করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় রীতি মেনে 51 জন কুমারীকেই পুজো করা হয়। সকাল থেকে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সেই ছবি তুলে ধরেছেন কলকাতা টিভির প্রতিনিধি মনা বীরবংশী। বীরভূমে 51 পীঠের অন্যতম সতীপীঠ কঙ্কালীতলা। এই কঙ্কালীতলায় প্রত্যেক বছর, বিশেষ করে দুর্গা পুজোর পর ত্রয়োদশীর দিন কুমারী পুজো করা হয়।
এখানকার স্থানীয় মানে কঙ্কালীতলা লাগোয়া যে সমস্ত গ্রামের প্রায় 51 জন শিশু কন্যাকে নিয়ে এসে সুসজ্জিত করে অর্থাৎ সুন্দরভাবে সাজিয়ে কঙ্কালীতলা সতীপীঠে তাদেরকে কুমারী পুজোর আয়োজন করা হয়। এখানকার যারা সেবায়েত রয়েছেন, এলাকাবাসীরা রয়েছেন, তারাই মূলত এই পুজো শুরু করেছিলেন বা এই পুজোর উদ্যোক্তা হিসেবে তারাই তাদেরকে সদর্থক ভূমিকা পালন করতে দেখতে পাওয়া যায়। ঠিক এই কুমারী পুজোর কি ইতিহাস রয়েছে, কারাই বা সূচনা করেছেন এই পুজোর এবং উদ্দেশ্য বা কি, চলুন এখানকার যারা বিশেষ করে দায়িত্বে রয়েছেন বা যারা পুরোহিতরা রয়েছেন তাদের সঙ্গে আমরা প্রথমেই কথা বলে নেব। 51 যে অংশ খণ্ডিতা সতীর, সেই সমস্ত অংশকে সংকল্পের মাধ্যমে একত্রীকৃত করে সমবেত অবস্থায় একটা পূর্ণ রূপ দেওয়া হয় সেই মা সতীর, দুর্গা নিয়ে তাকে সংকল্প করে এই পূজাটা হয়। এই পূজা আমি স্বপ্নে মায়ের কাছ থেকে পেয়েছিলাম, আজ 47 বছর ধরে করে আসছি। চলে আসছে মহোৎসব, নানান রকম অনুষ্ঠান, কিন্তু করোনার প্রভাবে ঠিকমতো বিরাট কিছু অবস্থা হয় না। ঠিকমতো সংযত থেকে এই পূজা এখন চলছে 2 বছর ধরে। এই পূজার উদ্দেশ্য হচ্ছে দেশের, দশের, জাতির, সমাজে, বিশ্বের এবং জীবের মঙ্গলার্থে মাকে এই পূজা এবং আহ্বান করা। 51 কুমারীরই পুজো হচ্ছে, কারণ 51টা যে মানে খণ্ড পড়েছিল সতী, মায়ের সতী, সেই 51 খণ্ডকে এক জায়গায় করে একত্রিত করে এই পুজোটাকে সংকল্প করে করা হয়ে থাকে। আর আগে ছিল যে প্রত্যেক বাচ্চা 4 থেকে 9 বছর বয়সী বাচ্চাদেরকে নিয়ে করা হতো, একটা বাচ্চা 3 বছর ধরে পুজো করানো হতো, কিন্তু এখন এই এত মানুষের অগণিত ভিড়ের জন্য এখন 1 বছরই একটা বাচ্চাকে পুজো করানো হয়। এই কুমারী পুজোকে ঘিরে খুব স্বাভাবিকভাবেই কঙ্কালীতলার পার্শ্ববর্তী গ্রাম তো বটেই এবং বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে ভিড় জমান। এই কুমারী পুজোকে ঘিরে উন্মাদনা থাকে চোখে পড়ার মতো। বীরভূমের কঙ্কালীতলা থেকে মোনা বীরবংশী, কলকাতা টিভি। দশমীতে বিষাদের সুর, মন খারাপ বঙ্গবাসীর। সেই একই আবহ সোমবার বীরভূমের সিউড়ির দাস পরিবারের। কারণ একাদশী থেকে সিউড়ির দাস পরিবারে দুর্গা শিব পার্বতী রূপে পূজিত হন। একাদশী থেকে ত্রয়োদশী হয় এই পুজো, তাই ত্রয়োদশীতে বিষাদের সুর সিউড়ির ডাঙ্গালপাড়াতে। দশমীর দিন ঘাটের বলে যখন বিজয়ের সুর বেজে ওঠে, তখন পরিদ্বার এই দাস দালাল পরিবারে বেজে ওঠে আনন্দের সুর। তার কারণ একটাই, একাদশী থেকে ত্রয়োদশী পর্যন্ত এখানে অধিষ্ঠান করেন হরের সাথে উমা, তাই পরিবারের সকলে আনন্দে মেতে ওঠেন। দশমীর দিন যেখানে সব জায়গায় বিষাদের সুর, আমরা যেমন দুর্গাপুজোতে আনন্দ করি বন্ধু বান্ধবীর সাথে, কিন্তু দশমীর দিন মনে হয় যে কোথাও যেন একটা দুঃখ থেকেই থাকে। কিন্তু আমাদের পূর্বপুরুষেরা করেছেন একটা নতুন পুজোর সৃষ্টি, যেটা হচ্ছে হর পার্বতী পুজো। এই হর পার্বতী পুজোতে আমাদের মনে একটা নতুন রকম আনন্দের সৃষ্টি করে, যার ফলে আমাদের বাড়ির সবাই মিলে, দাদা, দিদি, জেঠু, জেঠিমা সবাই মিলে একটা নতুন করে একটা আনন্দের সৃষ্টি হয়। এই আনন্দ আমরা ভীষণভাবে আনন্দ করি, সবাই মিলে খাওয়া দাওয়া, একসাথে পুজোতে থাকা, নতুন জামা কাপড় পরা। কিন্তু আবার আমাদের এই পুজো শেষ হয় ত্রয়োদশী দিন। ত্রয়োদশী দিন সকালবেলায় ঘট বিসর্জন হয়, তারপর ত্রয়োদশীর দিন দুপুর দিকে আবার প্রতিমা বিসর্জন হয়ে যায়। আমি বিয়ের পর এসেই দেখছি এই পুজো হচ্ছে। খুব জাঁকজমক পুজো ছিল, কিন্তু ততটা এখন আর নেই, এখন অনেকটাই কমে গেছে। তাও এখনও পুজো চালিয়ে যাচ্ছে, কারণ আমাদের এটা পিতৃপুরুষের পুজো। এই পুজো এইভাবেই চলতে থাকবে, যাই যা হয়ে যাক, পুজো কিন্তু চলবে। আনন্দ, প্রচুর আনন্দ হয়, সকলে মিলে পুজোর মধ্যে থাকা হয়, সব দেখা হয় পুজোর মধ্যে। তিনি একটা স্বপ্ন পান এবং সেই স্বপ্ন অনুসারে তিনি আমাদের এইখানে হরপার্বতী মন্দির প্রতিষ্ঠা করেন 1302 সালে।
এবং 1302 সালে মন্দির প্রতিষ্ঠা করার পর থেকে আমরা বংশ পরম্পরায় এই মন্দির চালিয়ে পুজো চালিয়ে যাচ্ছি। এবং এবং এই এই পুজোর বৈশিষ্ট্য হলো যে সাধারণত দুর্গাপুজো দশমীর দিন শেষ হয়ে যায়, কিন্তু আমাদের এই পুজো আরম্ভ হয় একাদশীর দিন। সেই জন্য আমাদের মনে যে দুর্গাপুজোর যে আমাদের একটা দুঃখের যে ভাব থাকে, সেই ভাবটা কিন্তু আমাদের দূর হয়ে যায়। এই জন্য আমাদের মনে একটা আনন্দের বাতাবরণ তৈরি হয়, কারণ আমাদের একাদশীর দিন পুজোটা আরম্ভ হয় এবং আমাদের পরিবারের জন্য যারা সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এসে হাজির হন এবং আমরা মজাও করি, পাড়া প্রতিবেশীদের আমরা 3 দিন ধরে প্রসাদ বিতরণ করি। এবং তারপর কিন্তু শেষ দিন যেদিন আমাদের এই 14 সকালবেলা থেকে আমাদের মনটা খারাপ হয়ে যায়, কারণ ঘর বিসর্জন হয়ে যাওয়ার পর থেকে মনটা খারাপ হয়ে যায়। একাদশী থেকে ত্রয়োদশী এই 3 দিন হর এবং জয়া বিজয়াকে সঙ্গী করে উমা এখানে পূজিত হয়েছেন। আজ বিদায়স্তু এখানেও, কারণ ত্রয়োদশীতেই ঘর বিসর্জন হয়েছে, তাই বিসর্জন এখানে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও। বীরভূম থেকে রিনাজিৎ গোস্বামী, কলকাতা টিভি। সময় এখন ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। জলপাইগুড়িতে লক্ষ্মী লাভের আশায় লক্ষ্মী প্রতিমা গড়ে ময়নাগুড়ির পালপাড়া। পুজো আসে পুজো যায়, কিন্তু ঘোরে না তাদের ভাগ্যের চাকা। তবুও লক্ষ্মী লাভের আশায় ফি বছর লক্ষ্মী প্রতিমা গড়ে ময়নাগুড়ির পালপাড়ার বাসিন্দারা। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের ময়নাগুড়ি রোড এলাকায় এখন সাজো সাজো রব, কারণ এই এলাকায় রয়েছে 25 থেকে 30টি পরিবারগুলির মূল উপার্জন করে থাকে লক্ষ্মী, বিশ্বকর্মা এবং সরস্বতী প্রতিমা গড়ে। আর এই 3 ধরনের প্রতিমা বানিয়ে সারা বছরের সংসার চালানোর খরচ জোগাড় করে এই পরিবারগুলি মূলত পাইকারি দরে শহরের বিশ্বকর্মা ভাণ্ডারে প্রতিমা বিক্রি করে। প্রতিমা পিছু 20 থেকে শুরু করে 500 টাকা পর্যন্ত দরে এরা বিক্রি করে। একটি পরিবার ছোট বড় মিলিয়ে 600 থেকে 1200 পর্যন্ত লক্ষ্মী প্রতিমা গড়ে থাকেন। হ্যাঁ, না আগে দেখিও নেই, মানে বাড়িতে পূজা করলে প্রতিমা নিয়ে আসতো, এটাই দেখতাম। বিয়ের পরেই এখানে আসা সবকিছু দেখলাম, শিখলাম। এখন তো মনে করো আমাদের লকডাউন হিসেবে ঠাকুরের প্রতিমা চলছে না, সেরকম দাম নেই, অবস্থা তো খুবই খারাপ, দাম পাচ্ছি না, অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, এর উপরেই নির্ভর। হ্যাঁ, প্রতিমার উপরেই আমাদের নির্ভর। এই আশাই তো আছি, লক্ষ্মী ঠাকুর বিক্রি করে যদি ঘরে লক্ষ্মী আসে, সে অপেক্ষাই তো আছে না। চাচ্ছি যেন আমাদের সংসার যেন মোটামুটিভাবে বাচ্চা কাচ্চা ভালোভাবে করে যেন সংসার চালাতে পারি, নিজেরা কষ্ট করি বা বাচ্চাদেরকে যেন ভালো করে পড়াশোনা করে যেন চালাতে পারি, এটাই আশা। গত 2 বছর ধরে করোনা আবহে বিভিন্ন ধরনের প্রতিমা বিক্রি প্রায় তলানিতে ঠেকেছে। এবছরেও বিশ্বকর্মা মূর্তি গড়েছিল এই পরিবারগুলি, কিন্তু তেমনভাবে বিক্রি না হওয়ায় সমস্যায় পড়েছে ক্ষুদ্র প্রতিমা শিল্পীরা। এবার অবস্থা লক্ষ্মী বিশ্বের মতো ভালো হয় না, লক্ষ্মী কেমন হবে বলা যাবে না। হ্যাঁ, কোনো মেলা খেলা নাই, সব কিছু বন্ধ। খুব খারাপ অবস্থা, বাজার খুব খারাপ, দাম দিয়ে কীরকম যাবে বলা যাবে না। এবার করোনার প্রকোপ কিছুটা কম থাকায় পরিবারগুলির আশা এবার হয়তো ঘরে ঘরে লক্ষ্মী পুজো মহা ধুমধাম করে পালিত হবে। তাই পরিবারের সদস্যরা জোর কদমে প্রতিমা করতে নেমে পড়েছে। 2 বছর পর রোজগারের আশায় পরিবারের পড়ুয়ারাও পড়াশোনা ছেড়ে হাত লাগিয়েছে প্রতিমা করতে। কি করে বলবো, বিশ্বকর্মা বাজে তো খুব ভালো হয় নাই, বিশ্বকর্মা মনসা, এবার কি হয় লক্ষ্মীর কথা বলতে পারছি না। না, পড়াশোনা ছেড়ে দিয়েছি। কেন, কি কারণ? কারণ হচ্ছে যে কাজের জন্য পড়াশোনা সেরকমভাবে হয় না, আর সময় দিতে পারি না, পড়াশোনার মধ্যে এসবই করতে হয়। মানে বা দাদা ভাই কেউ নেই, বাবা আর কি আমাদেরকেই করতে হয়। দিদিদের বিয়ে হয়ে গেছে, দিদিরা এসে করে দিচ্ছে, বাবা মাকে হেল্প করছি আর কি। বাবা মা যত পর্যন্ত আছে আর কি তত পর্যন্ত করতেই হবে, তারপরে এখন ভাগ্যে কি আছে। 2 বছর করোনা আবহে দুর্বিষহ জীবন কাটিয়েছে ময়নাগুড়ির প্রতিমা শিল্পী এই পরিবারগুলি। এবারে কি মা লক্ষ্মী এই পরিবারগুলিতে স্বস্তি ফেরাবেন? জলপাইগুড়ি থেকে সুজিতের রিপোর্ট, কলকাতা টিভি। সময় ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। পুজোর ছুটিতে অনেকেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েছেন ঘুরতে। পর্যটন কেন্দ্রগুলিতেও জমেছে পর্যটকদের ভিড়। অনেকেই বেছে নিয়েছেন লালমাটির বাঁকুড়াকে। বাঁকুড়ার পর্যটন কেন্দ্রগুলিতেও প্রকৃতিকে উপভোগ করতে হাজির পর্যটকেরা।
বেড়েছে পর্যটন ব্যবসাও। শারদীয়ার আমেজ কাটিয়ে ফের রোজ নামচা জীবনে ফিরতে হবে সকলকে। তার আগে ছুটির আমেজে মুকুটমণিপুরে পর্যটকেরা। করোনা বিধি যাতে মেনে চলা হয় সেদিকে সজাগ দৃষ্টি পর্যটকদের। মুকুটমণিপুর মানেই এখানে প্রকৃতির একটা আলাদা স্বাদ। মুকুটমণিপুর মানেই জলাধার, মুকুটমণিপুর মানেই পাখির কলরব, সব মিলিয়ে জমজমাট মুকুটমণিপুর। পুজোর 4 দিন বিভিন্নভাবে প্যান্ডেল হপিং থেকে শুরু করে প্যান্ডেল ঘোরার পাশাপাশি এবার প্রকৃতি দর্শনের কাজে বেরিয়ে পড়েছেন বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা। আর সব রকম এই মাস্ক করে স্যানিটাইজেশন করে যতটা করা যায় সেই হিসেবে যাওয়া গেল। হ্যাঁ, বেশ ভালোই লাগলো, আলাদা মতন নৌকো টোকে বেড়ানো হলো, ভিড়ভাড় কমই আছে, খুব একটা ভিড় নেই। খুব সুন্দর জায়গা, নৌকো দিয়ে গেলাম, আর ডিয়ার পার্ক, তারপর শিব মন্দির, তারপরে এই যে একটা জার্নি হলো সবার সাথে, নতুন লোকেদের সাথে আলাপ হলো, খুবই ভালো লাগলো। মুকুটমণিপুর জলাধার থেকে জল ছাড়া হয়েছে, সেই জলাধারের অপরূপ দৃশ্য, তার সাথে এখানকার জল, জঙ্গল, পাহাড়, এই এক অপরূপ অনন্য প্রকৃতির টানে এখানে ছুটে আসছেন ভ্রমণ পিপাসু মানুষজন। বাঁকুড়া মুকুটমণিপুর থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়, কলকাতা টিভি। জেলার সারাদিন এখনকার মতন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।